আচ্ছা, তো আমরা পড়েছিলাম হচ্ছে গিয়ে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ 7। দেখো তোমরা রেফারেন্স 4 এর আমি যে একটা পেজে লিখে ছবি তুলে পাঠিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা? বের করতে পারছো? অদ্রি দাস, দেখতে পাচ্ছ? না ম্যাম, কিছু দেখা যাচ্ছে না। কিছু দেখা যাচ্ছে না মানে মেটেরিয়াল সেকশনে একটা রেফারেন্স 6 এর পরে আরেকটা কিছু নাই? আছে ম্যাম। আছে, কে বলছো আছে? ম্যাম নিতু। নিতু, দেখতে পাচ্ছ একটা গাইড বলে আমি আপলোড করেছি? জি ম্যাম, পেয়েছি। পেয়েছো? বাকিরা পেয়েছো? ইয়েস ম্যাম। জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওখানে দেখো রেফারেন্স 4 এ প্রসপেক্টস অ্যান্ড কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বলে 7 দেওয়া আছে। সেই 7 হচ্ছে রেফারেন্স 4 এর পেজ 56 এবং 58 এ আছে। এই পর্যন্ত আমরা পড়েছিলাম এইভাবে, মানে যেহেতু তোমাদের স্ক্রিন শেয়ার ছিল না, ওখানে আমরা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পড়েছিলাম 56 এবং পেজ 58 এ রেফারেন্স 4 এর। এটা যখন তোমরা পড়বে, মানে রেফারেন্স 4টা যখন যদি আর কি হার্ড কপি বের করো, তাহলে 56 আর 58 এ কম্পিটিটিভ অ্যাডভান্টেজের পাশে গোল করে বড় করে 7 লিখে ফেলবে। 7 লিখে ফেললে বুঝতে পারবে 7 শুধুমাত্র এইটাই, সুতরাং বুঝবে এই টপিকটা হচ্ছে 7। তা আজকে তাহলে আমরা পড়বো হচ্ছে গিয়ে 8 এ, যেটা আছে রেফারেন্স 1 এ। দেখো, ফেসিলিটিস অর ইনসেনটিভস। 8 বি, এটা 8 গুলো আমি সব দিয়েছি গ্রিন কালার দিয়ে। 8 বি আছে হচ্ছে রেফারেন্স 3 তে, ফেসিলিটিস অর ইনসেনটিভস। তারপরে 8 সি আছে হচ্ছে গিয়ে রেফারেন্স 4 এ, ইনসেনটিভস, সাইডে লেখা আছে। রেফারেন্স 5 এ আছে 8 ডি, ইনসেনটিভস। প্রত্যেকটারই পেজ নাম্বার আছে। রেফারেন্স 1 এ পেজ নাম্বার হচ্ছে 30, রেফারেন্স 3 তে পেজ নাম্বার 39, রেফারেন্স 4 এ পেজ নাম্বার 57, রেফারেন্স 5 এ পেজ নাম্বার 5। সুতরাং খুব সহজেই এটা তোমরা খুঁজে বের করে ফেলতে পারবে। তাহলে কিভাবে গাইডটা ইউজ করবে সেটা দেখতে পাচ্ছ। তাহলে আজকে আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের জন্য আমাদের দেশে কি কি ফেসিলিটিস আর ইনসেনটিভস আছে সেটা আমরা, ওকে দেখা যাচ্ছে, থ্যাংক ইউ মাহমুদুল হাসান। তো সেইটা হচ্ছে আমরা ফেসিলিটিস এবং ইনসেনটিভ কি কি আছে সেটা আমরা দেখব। তো রেফারেন্স 1 এ হচ্ছে গিয়ে পেজ 30। রেফারেন্স 1 এর পেজ 30 বের করি আমরা। এখানে আছে, আমি সবগুলা ইয়ে বের করে ফেলি, ফেসিলিটিস বের করে ফেলি। রেফারেন্স 1 এরটা বের করলাম, এরপরে রেফারেন্স 3 এরটা বের করব। রেফারেন্স 3 এরটা হচ্ছে পেজ 39। পেজ 39 বের করলাম। এরপর হচ্ছে রেফারেন্স 4 এর পেজ 57। পেজ 57। এরপর রেফারেন্স 5 এর পেজ 5। তো 4টা রেফারেন্সে এই
ইনসেনটিভ ফেসিলিটিস আছে। এখন তোমরা যখন পড়তে বসবে তখন দেখবে যে এই ইনসেনটিভ বা ফেসিলিটিস গুলো তা আসলে সবাই তো একই। বাংলাদেশে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের জন্য কি কি ফেসিলিটিস আছে, তো এক একজন তার এক একটা লিখবে না, ফেসিলিটিস তো বাংলাদেশে যা আছে সেটাই লিখবে। তো সুতরাং ন্যাচারালি কমনই হবে ফেসিলিটিস গুলো, কিন্তু হয়তো একটু ডিফার করবে কোথায়, যে যেহেতু টাইমিং গুলো আলাদা পেপারের, সেহেতু টাইমিং অনুযায়ী হয়তো ফেসিলিটিস গুলা কিছুটা চেঞ্জ হতে পারে, কিছু অ্যাড হতে পারে ফেসিলিটিস, সেই সেই অনুযায়ী একটু ডিফার করতে পারে। কিছু ফেসিলিটিস আমরা, আচ্ছা আমরা দেখি একটা একটা করে। তো প্রথমে আমরা 8A দেখি, যেটা কিনা রেফারেন্স 1। সেখানে আছে ধরো কি কি ফেসিলিটিস আছে এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের জন্য, মানে ফরেন ইনভেস্টরদের জন্য কি কি ফেসিলিটিস আছে। FDI has been allowed in all sectors of the economy except 5 industries: defense, equipment, nuclear energy, forest plantation, security printing and railways. এই 5টা সেক্টর ছাড়া সব জায়গাতেই এফডিআই এর সুবিধা আছে। The investors enjoy the following incentives for investing in Bangladesh. এই নিচে ABCD করে কে পর্যন্ত, তার মানে 11টা ইনসেনটিভ এখানে ইয়ে করা হয়েছে, লিস্ট করা হয়েছে যে কি কি ইনসেনটিভ এরা পায়। যেমন সেগুলোর মধ্যে আছে 5 to 7 years corporate tax holiday for selective sectors. Private power companies enjoy corporate income tax exemption for a period of 15 years. এই নাম্বারগুলো হয়তো এটা 2014 সালের আর্টিকেল, এই নাম্বারগুলো হয়তো আজকে 2023 সালে এসে একটু ডিফারেন্স হতে পারে। এগুলো আমার মনে হয় একটু একটু খোঁজাখুঁজি করলে তোমরা পেয়ে যাবে যে এখন ট্যাক্স হলিডে ফরেন ইনভেস্টরদের জন্য কত বা কি, একটু আপডেট করে নিতে পারো। ট্যাক্স এক্সেমশন অন রয়্যালিটিজ, টেকনিক্যাল নো হাউ and technical assistant fees and facilities for their repatriation. Tax exemption on foreign loans regarding tax exemption on royalties, technical know-how and technical assistance fees. আচ্ছা এটা বললাম। Tax exemption on foreign loans regarding interest. Tax exemptions on capital gains from transfer of shares by the investing companies. মানে হচ্ছে প্রফিটের উপরে ট্যাক্স এক্সামশন আছে, ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স এক্সামশন আছে, ফরেন লোন নিলে সেটার ইন্টারেস্টের উপরে ট্যাক্স এক্সামশন আছে, রেমিটেন্সেস অফ up to 50% of salaries of the foreigners employed in Bangladesh and facilities for repatriation of their savings and retirement benefits at the time of their return. No restrictions on issuance of work permit to project-related foreign nationals and employees. এমনিতে আমরা জানি যে ওয়ার্ক পারমিটের ব্যাপারে রেস্ট্রিকশন কিছু আছে, কিন্তু প্রজেক্ট রিলেটেড যে সমস্ত এমপ্লয়িরা আসে, ফরেনাররা আসে বিভিন্ন প্রজেক্টে কাজ করতে, তাদের ওয়ার্ক পারমিটের ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। Facilities for repatriation in invested capital profits and dividends. তারপরে provision of transfer of shares held by foreign shareholders to local investors. Reinvestment of remittance dividends would be treated as new investment. কারণ রিইনভেস্টমেন্টের থেকে নিউ ইনভেস্টমেন্টের সুবিধা অনেক বেশি। সুতরাং তুমি যেটাকে রিইনভেস্ট করছো সেটাকে যদি আবার নিউ ইনভেস্টমেন্ট হিসেবে ট্রিট করা যায় তাহলে আবার নতুন অনেক সুবিধা পাওয়া যাবে। তো ওদের রিইনভেস্টমেন্টকে আবার নিউ ইনভেস্টমেন্ট হিসেবে ট্রিট করা হচ্ছে। An investor can wind up on investment either through a decision of the AGM
Once a foreign investor completes the related formalities to exit the country, he or she can repatriate the sales proceeds after securing proper authorization from the central bank. মানে এক্সিট খুব ইজি, মানে সে চলে যাওয়ার সময় কোনো ঝামেলা নাই, সে সবকিছু প্রপারলি তার জিনিসপত্র টাকা পয়সা নিয়ে সে সুন্দরভাবে চলে যেতে পারে। সুতরাং এই চলে যাওয়াটা যদি খুব ডিফিকাল্ট হতো তাহলে কেউ ইনভেস্ট করতে আসতো না। তো এইগুলো হচ্ছে রেফারেন্স ওয়ানে যে ফেসিলিটিস গুলো এনলিস্ট করা আছে সেগুলা। রেফারেন্স টু তে যদি আমরা দেখি 1 2 3 এক যা আছে সব সেম, অলরেডি আমরা পড়েছি। Tax exemption on royalties, technical know-how, tax exemption on interest on foreign loans, on capital gains, এটা remittance of up to 50% salaries, সব পড়া। 5 6 7 8 9 8 পর্যন্ত সবকিছু পড়া। 9 নম্বরে বলেছে level playing field. Foreign owned companies duly registered in Bangladesh will be on the same footing as locally owned ones. মানে একটা লোকাল কোম্পানির মতো ট্রিট করা হবে একটা ফরেন ওন কোম্পানিকে। তারপরে এগুলো হচ্ছে জেনারেল ফেসিলিটিস গুলোকে লিস্ট করেছে। এরপরে আলাদা করে বলেছে ফিসকাল ইনসেনটিভ, 9টা দিয়েছে জেনারেল ইনসেনটিভ। এবার 10 নম্বর থেকে যে ইনসেনটিভ গুলো ওগুলোকে বলছে ফিসকাল ইনসেনটিভ। এগুলো তোমরা মোটামুটি অনেক কিছু কমন আছে, যেমন কর্পোরেট ট্যাক্স হলিডেজ অফ 5 to 7 years for selected sectors, reduced tariff on import of raw materials, capital machinery, bonded warehousing, accelerated depreciation on cost of machinery is admissible for new industrial undertaking. তারপর ট্যাক্স এক্সেমশন অন ক্যাপিটাল গেইনস পড়েছি, রিডিউসড কর্পোরেট ট্যাক্স ফর 5 to 7 years, এগুলো ইন লিউ অফ ট্যাক্স হোল্ডিংস এন্ড এগ্রিকালচারাল ডেপ্রিসিয়েশন, এগুলো বোঝানোর কিছু নাই, সবই ইংলিশ বোঝার ব্যাপার। ক্যাশ ইনসেন্টিভস এন্ড এক্সপোর্ট সাবসিডিজ রেঞ্জিং ফ্রম 5 to 20%, এটা 15 সালের আর্টিকেল, আমি জানি না এগুলো কতটুকু, সবগুলাই আছে, চেক করতে হবে। 90% loans against letter of credit মানে এলসি, permission of domestic market sales up to 20% of export oriented companies outside EPZ। এরপরে বলেছে additional facilities or incentives, 100% foreign equity allowed, unrestricted exit policy, ওই যেটা ওখানে আরো ডিটেলে বলেছে এর আগেরটায়, রেমিটেন্স অফ রয়্যালিটি, এটা আগে পড়েছি, টেকনিক্যাল নো-হাউ, ফুল রিপ্যাট্রিয়েশন ফেসিলিটি, ডিভিডেন্ড পড়েছি, সিটিজেনশিপ বাই ইনভেস্টিং আ মিনিমাম, আচ্ছা এত ইউএস ডলার ইনভেস্ট করলে সিটিজেনশিপ পাওয়া যাবে। আই ডাউট বাংলাদেশের সিটিজেনশিপ কে পেতে যাবে। আচ্ছা, তারপরে $75,000 ইউএস ডলার ইনভেস্ট করলে পার্মানেন্ট রেসিডেন্ট পারমিট পাওয়া যাবে। an investor can wind up investment, ওই একই কথা, কিভাবে যাওয়ার সময় চলে যেতে পারে কত ইজি ভাবে। তো তোমাদের কাজ হচ্ছে, আচ্ছা আমি বলে নিচ্ছি আরেকটু শেষ করে নেই। তারপরে 8D যেটা 8C যেটা 8C এর মধ্যে ওই ট্যাক্স এক্সেমশন আছে, ডিউটি আছে, ট্যাক্স লর ব্যাপারে কথা আছে, রেমিটেন্স আছে, এক্সিট কিভাবে করবে, ওনারশিপ কিভাবে আছে, এগুলো আছে। আচ্ছা, তারপরে হচ্ছে 8D, 8D এর মধ্যেও ট্যাক্স হলিডে, এক্সেমশন, তারপরে ট্যাক্স, রয়্যালিটি, টেকনিক্যাল নো-হাউ, সেম সবকিছুই ওই এই 4টার মধ্যে পয়েন্টগুলো সব কমন। সুতরাং 4টার ফেসিলিটি বা ইনসেনটিভ গুলো পড়ে
মেইন যে পয়েন্টগুলো, সেই মেইন পয়েন্টগুলো লিস্ট করে, মেইন পয়েন্ট কয়টা হবে, মেইন পয়েন্ট 12-13টা হবে। হ্যাঁ, 12-13টা মেইন পয়েন্ট লিস্ট করে পড়ে ফেলবে। এই হচ্ছে ফেসিলিটিস অর ইনসেনটিভ যেগুলো ইনভেস্টরদের জন্য। এরপরে হচ্ছে 8 গেল। এরপরে 9-এ আসছে হচ্ছে গিয়ে প্রবলেমস অর চ্যালেঞ্জেস অর ইম্পেডিমেন্টস অর অবস্টাকলস। এক একটা রেফারেন্সে এক এক নাম আছে, সবই একই কথা, যে ফরেন ইনভেস্টরদের জন্য প্রবলেমস কি, চ্যালেঞ্জ কি, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের অবস্টাকল কি। তো কোথায় কোথায় আছে আমরা দেখি। 9 আছে হচ্ছে গিয়ে রেফারেন্স 1-এ, 9A পেজ 30-তে আছে। 9 আছে হচ্ছে গিয়ে রেফারেন্স 2-তে 9 নাই, রেফারেন্স 3-তে 9 আছে। রেফারেন্স 2-তে 9 নাই এই জন্য কারণ রেফারেন্স 2টা হচ্ছে স্পেসিফিক্যালি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্ট এই আর্টিকেল। সুতরাং এখানে ওই ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে কথাবার্তা আছে, অন্য কিছু নাই। রেফারেন্স 3টা হচ্ছে 9B আছে পেজ 43-তে, রেফারেন্স 4-এ 9C আছে 54 পেজে, রেফারেন্স 5-এ 9D আছে পেজ 6-এ, আর রেফারেন্স 6-এ 9C আছে। এটার কোনো পেজ নাম্বার নাই কারণ এটা হচ্ছে একটা লিঙ্ক, কারণ এটা কোনো পিডিএফ না। এটা একটা যে কি যেন লাইট ক্যাসেল না ক্যাসেল লাইট কি যেন একটা ওয়েব পেজের একটা লিঙ্ক। তো লিঙ্কের মধ্যে তো লেখা স্ক্রল করে করে চলে যাচ্ছে, কোনো পেজ নাম্বার নাই। তো ওইটার মধ্যে এই পেজ রেফারেন্স 6-এ দেখো একটাই টপিক পড়ানো হচ্ছে, জাস্ট প্রবলেমস অফ এফডিআই। ওটার মধ্যে প্রবলেমস গুলো লেখা আছে খুব মোটামুটি ভালো করে, ওই জন্য ওইটা শুধু এই প্রবলেমস এর জন্যই এই রেফারেন্সটা রেখেছি, নাহলে এই রেফারেন্সটা রাখতামই না। তো সুতরাং রেফারেন্স 2 ছাড়া বাকি 5টার মধ্যেই প্রবলেমের কথা আছে। তো আমরা প্রবলেম গুলো যদি বের করি তাহলে রেফারেন্স 2 ছাড়া সবগুলোতেই প্রবলেম আছে। রেফারেন্স 6-এর প্রবলেম হচ্ছে ওভার আর্চিং প্রবলেমস অফ অ্যাট্রাক্টিং এফডিআই। তারপরে তারপরে হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে রেফারেন্স 5। রেফারেন্স 5-এ হচ্ছে অবস্টাকলস পেজ 6। আচ্ছা রেফারেন্স, ঠিক আছে বের করে রাখি। এটা কোনটা, এটা হচ্ছে রেফারেন্স 4। রেফারেন্স 4-এ ইম্পেডিমেন্টস হচ্ছে পেজ 54। পেজ 54 impediments of FDI. Reference 3-তে challenges or problems হচ্ছে 43, page 43, page 43। তারপরে রেফারেন্স 1-এ প্রবলেমস হচ্ছে পেজ 30। আচ্ছা সবগুলা বের করলাম, এবার আমরা দেখি কি আছে। যদিও বাংলাদেশ is trying to be friendly as possible as to FDI, তারপরেও বাংলাদেশের মধ্যে ফরেন সেক্টরে ইনভেস্টমেন্টের জন্য কিছু প্রবলেম রয়ে গেছে। সেই প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো
সেই প্রবলেম গুলো রিফ্লেক্টেড কোথায় হয়? রিফ্লেক্টেড হয় আমরা দেখতে পাই, এটার থেকে দেখতে পাই যে 10:30 বাজে তোমাদের পার্টিসিপেন্ট হচ্ছে 80। যখন রোল কলের কাছাকাছি সময় আসবে তখন এটা 110-এর কাছাকাছি যাবে। তার মানে পুরোটা ক্লাস করবে না। এটা আমাকে বলো না যে নেটের প্রবলেম। হ্যাঁ, নেটের প্রবলেমের জন্য 10টা, 10:30, 11:45, 11টা পর্যন্ত নেটের প্রবলেম থাকে। তারপরে 11টার পরে যে কোনো সময় রোল কল হতে পারে দেখে হুড়মুড় করে 30 জন 11টার পরে আসা শুরু করে। 11টার পরে ওই 30 জনের নেটের প্রবলেম সলভ হয়ে যায়। তো তোমরা যারা ক্লাস করছো এখন, তোমরা তো ঠিকই সবকিছু শুনতে পাচ্ছ। আমাকে বলো যে তোমাদের এই 80 জনের রেকর্ডেড ক্লাসের কি দরকার? রেকর্ডেড ক্লাসের দরকার হচ্ছে ওই 30 জনের। আমি সিআরদেরকে পার্টিকুলারলি বলছি, পার্টিকুলারলি 3 জন সিআরকে আমি বলছি, আমাকে আজকের ক্লাসের রেকর্ডেড ক্লাসের জন্য রিকোয়েস্ট করবে না হোয়াটসঅ্যাপ গ্রুপে। চ্যালেঞ্জেস বা প্রবলেমস যে আছে এফডিআই এ, আমি কিন্তু এখন চাইলে এই ক্লাসরুমটাকে বন্ধ করে দিতে পারি, এন্ট্রি বন্ধ করে দিতে পারি। এন্ট্রি বন্ধ করে দিলে আর ওই অ্যাটেন্ডেন্সের আগে 110, ওই 30 জন নতুন গেস্ট আমার আসবে না। এটা একটা নতুন খেলা হয়েছে। এবং আমি গত ক্লাসে অফার করেছিলাম মিড টার্মের পরে যে এখন তো অবরোধ চলতেই থাকবে, এবং আমাকে মিড টার্মের ইনভিজিলেশনে অন্যান্য টিচাররা বলেছে যে অন্যান্য ডিপার্টমেন্টে এই অবরোধের মধ্যেই অফলাইনে ক্লাস হচ্ছে, ইন পার্সন ক্লাস হচ্ছে। তা আমি বলেছিলাম যে ইন পার্সন ক্লাসের কথা, তো তোমরা তো রাজি হলে না। আমি কথা বললাম তোমাদের সিআরদের সাথে। এখন যদি এভাবে অনলাইন ক্লাস চলতে থাকে আর তোমরা এরকম ম্যাম আসলে আহ, বাংলাদেশ ইকোনমি যে এটা অফলাইনের চেয়ে অনলাইন হলে ভালো হয়। কারণ অনলাইন হলে কিন্তু আপনি দেখা যায় স্ক্রিন শেয়ার করে রেফারেন্স গুলো একটু দেখিয়ে দিতে পারেন, যেটা আমাদের জন্য একটু সুবিধা হয়। অফলাইন হলে তো ওই জায়গাটা একটু প্রবলেম হয়ে যায়। এই যুক্তিতে তো আমি অনলাইন ক্লাস নিতে পারি না। না, তাহলে তো ধরো অবরোধ নাই, কিছু নাই, নর্মাল একটা স্বাভাবিক জীবন চলছে, তুমি এই যুক্তিতে কি বাংলাদেশ ইকোনমি পুরাটা অনলাইন ক্লাস করবে? তাই কি হয়? আমাকে কি ইউনিভার্সিটি সেটা পারমিট করবে না? আমি কোন মরাল গ্রাউন্ড থেকে সেটা নিব? এটা তো নেওয়া না সম্ভব। ম্যাম, এই জন্যই তো এতদিন অফলাইন ছিল, কিন্তু এখন তো চাইলে আমরা একটা এক্সকিউজ দিতে পারি, কারণ আমাদেরও সুবিধা হচ্ছে এখানে। তো এই জন্য। এক্সকিউজ দিয়ে ক্লাস করা তো এটা খুবই খারাপ কথা। তোমরা কি অন্য কোর্স গুলো অনলাইন করছো না ইন পার্সন করছো? ম্যাম সব অনলাইন হচ্ছে, কিন্তু শনিবারে বলেছে জাস্ট ম্যাক্রো আর মাইক্রো দুইটা ক্লাস অফলাইন হবে শনিবার, আর বাকি এখন পর্যন্ত সব অনলাইন হচ্ছে। ম্যাক্রো আর মাইক্রো, তানিজার ক্লাস? না, ডিন স্যার আর হচ্ছে ধীরা ম্যামের ক্লাস। ও ধীরা, সরি ধীরা। আহ, ধীরা, তোমাদের কামরুন আপা ক্লাস নেওয়া শুরু করেননি না? কামরুন ম্যাডাম ক্লাস নিচ্ছিলেন, কিন্তু উনি দেশের বাইরে গিয়েছেন, এজন্য না, অক্টোবরের উনি দেশ 15 পর্যন্ত ম্যাম নিয়েছিলেন, তারপর থেকে ধীরা ম্যাম নিচ্ছেন। না না, কামরুন আপা এসছেন, আমি এই জন্য জিজ্ঞেস করছি উনি শুরু করেছেন কিনা আবার। ও আচ্ছা, না তাহলে এখন শুরু করেননি। আচ্ছা, ঠিক আছে। আহ যাই হোক না, এরকম এই তোমাদের এই একটা টেন্ডেন্সি থাকে সব সময়। এখন তোমরা মনে হয় ফ্রেন্ডদেরকে জানিয়েছো, এখন ধাপ ধাপ করে সবার বাড়ছে ইয়ে, তার মানে সবাই সবার ফ্রেন্ডকে মেসেজ করেছো, এখন বাড়ছে। যাই হোক, এগুলো এগুলো আমার একেবারেই ভালো লাগে না এই জিনিসগুলো। দাঁড়াও, আমার একটা ফোন এসছে, আমি একটু মেসেজ করে নিই। আচ্ছা, এই যে প্রবলেম আছে আমাদের, সেটা আমরা বুঝতে পারি এই জন্য যে আমাদের এফডিআই এর পরিমাণ আসলে মানে এফডিআই এর যে অ্যামাউন্ট সেটা রিলেটিভলি সবসময় অনেক কম।
তো লো ইনফ্লো অফ এফডিআই যেটা এটাই ইন্ডিকেট করে যে কোনো না কোনো চ্যালেঞ্জ বা প্রবলেম রয়ে গেছে এই সেক্টরে, এবং এটা মানে এটা নিড একটা রিফর্ম ইন পলিসিস অ্যান্ড রেগুলেশনস এবং রিস্ট্রাকচারের একটা দরকার আছে ফর মানে ইনভেস্টরদের কনফিডেন্স এবং বিজনেস এনভায়রনমেন্ট ইমপ্রুভ করার জন্য। তো সুতরাং কিছু প্রবলেম আছে, এখন প্রবলেমগুলো কি সেগুলো বিভিন্ন রেফারেন্সে কি কি প্রবলেম পয়েন্ট আউট করেছে সেগুলো আমরা একটু দেখি। প্রথমে আমরা দেখি যে একদম সবচেয়ে ছোট করে যেখানে লেখা আছে সেইটাতে রেফারেন্স 1 যেটা 9A, যেটা পেজ 30 আছে। সেখানে কি কি প্রবলেম বলেছে ব্যুরোক্রেটিক ইন্টারফারেন্স, irregularities in processing papers, overlapping administrative procedures, in fact এই তিনটা একই জিনিস, absence of a transparent system of formalities, continuity and prevent timely implementation of strategic, procedural and even routine duties, frequent power failures. এই পাওয়ার ফেলিয়ারের আগে যতগুলো বললাম সেগুলো মোটামুটি সব একই ধরনের কথা, একই টাইপের কথা। হ্যাঁ, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড প্রসিডিউরাল সমস্যা যেগুলো, ব্যুরোক্রেটিক সমস্যা যেগুলো। এরপরে হচ্ছে ফ্রিকুয়েন্ট পাওয়ার ফেলিয়ার্স, তারপরে হচ্ছে পুয়ার ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট, লেবার আনরেস্ট, পলিটিক্যাল আনরেস্ট, ল্যাক অফ প্রফেশনাল পার্সোনাল। আমার মনে হয় এটা হচ্ছে অন্যতম বড় প্রবলেম বাংলাদেশের, প্রফেশনালিজমের প্রবলেম। ল্যাক অফ কমিটমেন্ট অন দ্য পার্ট অফ লোকাল ইনভেস্টার্স, unexpected delays in selecting projects in studying feasibility, frequent changes in policies on import duties for raw materials, machineries, equipment, etc. এটাও একটা কারণ আমাদের একটা বিজনেস করতে আসলো একজন, এসে সে বিভিন্ন জিনিস ইম্পোর্ট করবে, সেই ইম্পোর্ট করার ক্ষেত্রে এক ধরনের পিকচার নিয়ে সে এসেছে, তারপরে দেখছে 2 বছর পরে সেটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার 5 বছর পরে চেঞ্জ হয়ে যাচ্ছে, আরো 3 বছর পরে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম ফ্রিকুয়েন্ট চেঞ্জ হতে থাকলে সে তো এক ধরনের মাইন্ডসেট নিয়ে এসছে, তারপরে এরকম বারবার চেঞ্জ হলে তো অসুবিধা। এটা রেফারেন্স 1-এ খুব ছোট্ট করে বলেছে প্রবলেম গুলো কি কি। এরপরে আমরা দেখি আরো ছোট করে কোথায় বলা আছে। এরপরে খুব ছোট্ট করে বলা হচ্ছে গিয়ে রেফারেন্স 5-এ, রেফারেন্স 5-এ পেজ 6-এ 9D যেটা, এখানে ছোট করে, এখানে কোনো ওগুলো যেমন বুলেট পয়েন্ট করে বলা ছিল, এখানে একটা প্যারাগ্রাফ লেখা আছে। হ্যাঁ, প্যারাগ্রাফ লেখা আছে। রেফারেন্স 5টা হচ্ছে সবচেয়ে লেটেস্ট আর্টিকেল মনে হয় তোমাদের। এখানে বলা আছে, despite strong economic growth before COVID-19, Bangladesh had difficulty attracting FDI. Due to the pandemic, FDI in Bangladesh has been low during the preceding 2 years. Several obstacles and concerns impede Bangladesh's FDI's expansion. Bangladesh has improved in terms of starting a business, electricity supply, and obtaining financing according to Doing Business 2020. Increased electricity capacity, digitizing and registration process, and improved credit data led to a higher index score. In addition, property registration, international trade, contract enforcement, and bankruptcy resolution are areas in which Bangladesh excels. প্রথমে আমি সব ভালো যেগুলো ভালো অ্যাচিভমেন্ট সেগুলো বলছে। The digitization of land administration, the simplification of compliance, and the strengthening of legal procedures are essential for delivering speedy, cost-effective service that will increase the ease of doing business and attract foreign investment. The regulatory instability of Bangladesh inhibits international investors. এখান থেকে শুরু করেছে প্রবলেমগুলো। The regulatory instability একটা পাওয়া গেল। Investors select host countries based on policy clarity. আমরা এগুলা আগে পড়েছি যে ইনভেস্টররা হোস্ট কান্ট্রি কিসের উপর কি ডিটারমিনেন্টের উপর বেস করে সিলেক্ট করে। Investors select host country based on policy clarity, government legitimacy, and adherence to the rules. The bureaucratic entanglements and lack of collaboration in Bangladesh discourage investment. ওই যে ব্যুরোক্রেসির কথা আসলো।
In India, Vietnam, and Thailand, business that open in an economic zone don't have to pay the 15% VAT that Bangladesh requires. To get more FDI and make the country more competitive, the corporate tax rate and VAT laws need to be reformed. এটা আরেকটা এটা আসলে অবস্টেকলও যেরকম সেরকম এটাকে রিকমেন্ডেশনও বলা যায়। এখানে কিছু রিকমেন্ডেশন করছে যে কি করা হতে যেতে পারে। Other obstacles and challenges include that insufficient capacity of supply sufficient electricity and gas to the industries, inadequate physical infrastructure, lack of investment promoting agencies, inadequate numbers of professionals and sector-specific trained human resources, poor implementation of intellectual property laws, political instability, lack of technology infrastructure and internet coverage, and different policies and conduct with the change of government. আমাদের দেশে তো একটা কালচার আছে যে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে আগের গভর্নমেন্টের পলিসি এবং ইয়েগুলো চেঞ্জ হয়ে যায়, যেটা অন্য কোনো দেশে হয় না। সব দেশে একটা কনসিস্টেন্সি থাকে। তো এই সমস্ত দিক চিন্তা করে ইনভেস্টররা অনেক সময় আসতে ডিসকারেজ ফিল করে। তো এগুলোকে এখানে অবস্টাকল হিসেবে দেখানো হয়েছে। তো এই দুইটা গেল, ছোট ছোট করে লেখা আছে যেখানে, সেই দুইটা। তারপরে আমরা আসি আরেকটা যেখানে ছোট করে লেখা আছে, সেটা হচ্ছে রেফারেন্স 3। এখানে আছে মেজর চ্যালেঞ্জেস টু অ্যাট্রাক্ট এফডিআই ইনটু বাংলাদেশ, পেজ 43। আমার ওই গাইডটা কোথায় গেল? এখানে 3 না, 3-তে এটা হচ্ছে 9B। তো যখন এটা পড়বে এটার পাশে 9B লিখে ফেলবে, তাহলে গাইড থেকে খুঁজেতে সুবিধা হবে। বড় করে পাশে 9B লিখে একটা সার্কেল করে দিবে। তো কি কি সমস্যা এখানে বেরিয়েছে? লিমিটেড ক্যাপাসিটি টু সাপ্লাই অ্যাডিকুয়েট ইলেকট্রিসিটি অ্যান্ড গ্যাস, অ্যাবসেন্স অফ এফিশিয়েন্ট ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, ব্যুরোক্রেটিক কমপ্লেক্সিটি। আমি কিন্তু পুরাটা পড়ছি না, হ্যাঁ, যেহেতু দেখছি কমন নিয়ে জাস্ট মেইন কথাটা এখানে আছে 1 2 3 5 করে 15টা পয়েন্ট আছে। 4 নাম্বার হচ্ছে অ্যাবসেন্স অফ ইনভেস্টমেন্ট প্রমোটিং এজেন্সিস, এটাও আগেরটাতে ছিল। 5 নাম্বার ল্যাক অফ প্রফেশনাল। 6 নাম্বার পুয়ার ইম্পোজিশন অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল, এটাও পড়েছি আমরা আগে। 7 নাম্বার ল্যাক অফ প্রজেক্ট স্পেসিফিক প্রপোজালস। 8 নাম্বার নন কোঅপারেশন from relevant government agencies like Board of Investment, Police, National Board of Revenue, Environment Authority, etc. 9 number political unrest, blockades. 10 number absence of standardization, quality infrastructure in home. 11 number absence of technology infrastructure. 10 number corruption. 13 number differential treatment with the change of government. এটা যেটা বললাম, গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, একটা জিনিস একটা কোনো কিছু চলছিল সেটা বন্ধ হয়ে গেল। 14 নম্বর ল্যাক অফ অ্যাডমিনিস্ট্রেটিভ কোঅর্ডিনেশন among different government bodies. 15 নম্বর ডিলে টু গেট সার্ভিস ফ্রম সাপোর্ট অর্গানাইজেশন। এখানে 15টা ছোট ছোট করে বলে দিয়েছে চট করে। এরপরে আমরা আসছি রেফারেন্স রেফারেন্স 4-এ, রেফারেন্স 4, impediments of FDI in Bangladesh. The FDI plays an important role in the economic development of Bangladesh in terms of capital formation, output growth, and technological progress, exports, and employment. But the inflow of FDI is not smooth at all in Bangladesh. The factors which are blocking foreign investment in Bangladesh would be as follows. নিচের গুলো হচ্ছে অবস্টেকল গুলো। এখানে আমি আস্তে আস্তে ইয়েতে যাচ্ছি, মানে ছোট থেকে বড়তে যাচ্ছি, মানে যেখানে অবস্টেকল বা প্রবলেম গুলো বিস্তারিত ভাবে আছে সে আস্তে আস্তে সেই রেফারেন্স গুলো যাচ্ছি। এখানে রেফারেন্স অবস্টেকল গুলো বা ইম্পেডিমেন্টস গুলো একটু ইলাবোরেটলি আছে। এতক্ষণ পর্যন্ত যেই 3টা পড়েছি ওখানে বুলেট পয়েন্ট করে এক সেন্টেন্সে শেষ করে দিয়েছে, এক একটা পয়েন্ট একটা করে সেন্টেন্সে শেষ করে দিয়েছে। এখানে এক একটা পয়েন্ট এক একটা প্যারাগ্রাফ করে আছে।
তো প্রথমে আছে কমপ্লিকেটেড ব্যুরোক্রেসি, পয়েন্ট তোমাদের পরিচিত, সেটাকে একটু ডেসক্রাইব করেছে। The country has a bureaucratic system that is not at all compatible with an investment environment. The concrete implementation of investment-related policies are prolonged to obstruct both local and foreign investor. An inefficient and dishonest bureaucratic system is extensively responsible for the absence of FDI in the country. তো বোঝার মতো কিছুই নাই, মানে হচ্ছে খুবই কমপ্লিকেটেড এবং করাপ্ট, এই দুইটা পয়েন্ট আছে এটার মধ্যে, ডিসঅনেস্ট অ্যান্ড কমপ্লিকেটেড ব্যুরোক্রেটিক সিস্টেম, যার জন্য এফডিআই ডিসকারেজড হয়। সুতরাং পয়েন্ট হচ্ছে কমপ্লিকেটেড ব্যুরোক্রেসি। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে পলিটিক্যাল আনরেস্ট। এই প্যারা পড়ার আমার মনে হয় না কোনো দরকার আছে, পলিটিক্যাল আনরেস্ট বলতে কি বোঝে তোমরা সবাই জানো। 3 নাম্বার করাপশন, এটা পড়ারও আমার দরকার নাই। 4 নাম্বার হচ্ছে হাই ইনএফিসিয়েন্সি কস্ট। হাই ইনএফিসিয়েন্সি কস্ট বলতে কি বোঝাচ্ছে? Government control and management has been extremely ineffective and inefficient. The country is suffering from inefficiency of state-owned entities in telecommunication, energy, ports, aviation, railways, banking, and many other sectors. All these sectorial inefficiencies push the total cost of local and foreign businesses excessively high. বিভিন্ন জায়গায় যে স্টেট ওন্ড এন্টিটিস আছে, যেগুলো গভর্নমেন্টের ওন করে, যে টেলিকমিউনিকেশন, এনার্জি, পোর্ট, এভিয়েশন, রেলওয়েজ, ব্যাংকিং, এইসব জায়গায় যে ইনএফিসিয়েন্সি এগুলো আছে, সেগুলোকে ডিল করতে গিয়ে বিজনেসের কস্ট অনেক বেড়ে যায়। অ্যাবসেন্স অফ অটোনোমাস রেগুলেটরি বডিজ। The politically influenced government agencies are functioning as regulatory bodies without any operational autonomy. So an effective and rapid response towards providing the necessary service to investor is apparently absent in Bangladesh. মানে ইনভেস্টরদের জন্য কোনো অটোনোমাস কোনো এজেন্সি নাই যারা কাজ করবে, সবকিছুই গভর্নমেন্টের কন্ট্রোলে। ডিফারেন্ট ট্রিটমেন্ট. Though our regulations to provide equal treatment to local and foreign investors, certain inequitable conventions are practiced with the foreign investors. Such inequalities are evident in cases of authorization, necessities for foreign investment, barriers against capacity expansion, suppliers credit, etc. এখানে বলেছে যে যদিও ওই যে আমরা ফেসিলিটিস পড়ার সময় বলেছি যে ডোমেস্টিক বিজনেস আর ডোমেস্টিক বিজনেসের সমান ফেসিলিটি পায় হচ্ছে একটা ফরেন বিজনেস। হ্যাঁ, কিন্তু দেখো আমার এই কথা বলার সাথে সাথে 100-র উপরে চলে গেছে তোমাদের স্টুডেন্ট সংখ্যা। তো ডোমেস্টিক বিজনেসের সমান সমান ফেসিলিটি পায়, কিন্তু এখানে বলেছে যে মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট করা হয় তাদেরকে। ইনসাফিসিয়েন্ট পাওয়ার সাপ্লাই, এটা পড়ার দরকার নেই, ভিতরে কি আছে। Inconsistent policy implementation. Bangladesh provides various favorable investment facilities and incentives under liberalized industrial policy. Bodies like the EPZ and are there to promote export orientation and privatization based growth strategy. However, in reality, none of these favorable policies and strategies are implemented. Thus, foreign investors are being discouraged. বলতে চাচ্ছে যে এই আমরা যে ফেসিলিটিজ এর মধ্যে এত কথা বলেছি, এগুলো প্র্যাকটিক্যালি সবসময় দেখা যায় না। Tax authorities' discretion. The government of Bangladesh has given its tax administration discretionary authority and they unduly applied it to bother businessmen and এখানে বলছে যে ট্যাক্স অথরিটি অনেক সময় বিজনেস যারা করে তাদেরকে আনডিউলি মানে অন্যায়ভাবে বদার করে। This authority has made many of the officials highly corrupt. এটা করাপশনের মধ্যেই একটা পয়েন্ট, বাট মানে ট্যাক্সের করাপশনকে আলাদা করে একটা পয়েন্ট করেছে। ল্যাক অফ এফেক্টিভ কোঅপারেশন অফ বোর্ড অফ ইনভেস্টমেন্ট, অনেক সময় বোর্ড অফ ইনভেস্টমেন্ট, ওয়ান স্টপ সার্ভিস সেল, এগুলো অনেক সময় কোঅপারেশন করে না ঠিক মতো, সেটা বলেছে। তারপরে লিগাল অ্যাবসার্ডিটি, the system of legal suits and actions prolonged over the years. আমরা জানি যে আমাদের এখানে লিগাল এক একটা কেস অনেক বছর ধরে চলে,
সহজে এগুলো ইয়ে হয় না, সলভ হয় না, সেটার কথা এখানে বলা হয়েছে। এবং বিজনেস করতে গেলে তো এই জাতীয় জিনিস ফেস করতেই হতে পারে, যে কেউ হঠাৎ যে কোনো সময় তোমার এগেনস্ট একটা সু করে দিতে পারে। তো সেগুলো যদি এরকম বছরের পর বছর ধরে কাউকে হ্যারাস হতে হয়, তো কে ইনভেস্ট করতে, কে এনকারেজড হবে? Disrupting fiscal policy. Each year, government declare fiscal policy and quite often goes adverse to the investor and disrupt their regular business and operation plans and strategies both in short and long run. ফিসকাল পলিসি মাঝে মাঝেই চেঞ্জ হয় এবং মাঝে মাঝে কখনো কখনো সেটা ইনভেস্টরদের এগেনস্টে চলে যায়। অ্যাডমিনিস্ট্রেটিভ কোঅর্ডিনেশন প্রবলেম। অনেক সময় গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সির মধ্যে কোঅর্ডিনেশনের প্রবলেম থাকে, সেটা একটা হ্যাসেল সৃষ্টি করে। টাইম ওয়েস্টিং কাস্টমস প্রসেসিং। কাস্টমসের এগেনস্টে অনেক নালিশ, অনেক কমপ্লেন সবখানেই আছে, বিজনেসম্যানদের তো আছেই, তো সেটা একটা প্রবলেম। এটা হচ্ছে তোমাদের রেফারেন্স 4-এ তোমাদের চ্যালেঞ্জ গুলো সম্পর্কে যা বলা হলো। আর সবচেয়ে বিস্তারিত ভাবে আছে হচ্ছে রেফারেন্স 6-এ, যেটা লিংক দেওয়া আছে, যেটার কোনো হার্ড কপি মানে পিডিএফ নাই। এই রেফারেন্সটা রাখতামই না, রেখেছি শুধু এই এফডিআই এর প্রবলেমটা আছে, প্রবলেমটার জন্য। এই রেফারেন্সে শুধু এফডিআই এর প্রবলেম ছাড়া আর কিছুই আমরা পড়ছি না। এখানে আছে ওভারআর্চিং প্রবলেমস ইন অ্যাট্রাক্টিং এফডিআই। প্রথমে আছে শর্ট টার্ম প্রবলেমস। শর্ট টার্ম প্রবলেমস এর মধ্যে আছে রেগুলেটরি আনসার্টেনিটি। Bangladesh's business climate highlights high regulatory uncertainty, which demotivates foreign investors to enter the country. While choosing host countries, investors assess the clarity of existing policies, reliability of government officials, and adherence to rules and regulations. Bangladesh often fails to keep its promises, a lack of coordination owing to bureaucratic tangles that discourage investors. 2 নম্বর হচ্ছে অ্যাবসেন্স অফ অ্যাডিকুয়েট পলিসিস। অ্যাডিকুয়েট পলিসি নাই আর কি তাদেরকে ইয়ে করার জন্য, তাদের বিজনেসটাকে সুবিধা করার জন্য। দ্য ল্যাক অফ অ্যাডিকুয়েট পলিসি আর কি। মোরওভার দ্য scope signing free trade agreement is available that remains unutilized. Despite the land price in Bangladesh's economic zones being 1/4 of Vietnam, it is not enough to convince investors. Investors seek assurance that the land made available is free of an ownership dispute. এই বিভিন্ন ধরনের এগুলো কথা। তারপর হচ্ছে restrictions in profit repatriation. এটা কি বলেছে, কারণ প্রফিট নিতে তো কোনো অসুবিধা নেই। বাংলাদেশ ব্যাংক অফেন থিওরিটিক্যালি বা লতে যা আছে তাতে করে প্রফিট নিয়ে যাবে যে ওরা ওদের দেশে, তাতে করে কোনো বাধা নেই, একেবারে কোনো রকম বাধা বিপত্তিহীন ভাবে তুমি তোমার প্রফিট নিয়ে যেতে পারো। বাট Bangladesh Bank often creates hurdles in profit repatriation. One of the precondition of FDI, which is obstructing FDI inflow. This means foreign investors face difficulties to take back their money or dividends. Regional contemporaries, including India, Vietnam, and Indonesia, have simplified laws regarding investments to lure FDI, and Bangladesh needs to follow a similar approach. তার মানে এই প্রফিট বা ডিভিডেন্ড নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের যে কম্পিটিটর আছে তাদের থেকে আমাদের লটা কম্পারেটিভলি আরো স্মুথ করা উচিত। হাই ট্যাক্সেশন এন্ড ভ্যাট পলিসিস। এইটা সত্যি কথা, আমাদের ট্যাক্স এবং ভ্যাট অন্যান্য কম্পিটিটিভ কান্ট্রি থেকে অনেক বেশি, সুতরাং সেটা আমাদের বিজনেসকে আরো বেশি কস্টলি করে দিচ্ছে। এগুলো হচ্ছে শর্ট টার্ম প্রবলেম। এরপরে আলাদা করেছে লং টার্ম প্রবলেম। লং টার্ম প্রবলেম গুলো হচ্ছে ease of doing business. The level of convenience of doing business in a host country plays a crucial role in making investment decisions. তো ease of doing business আমরা দেখেছিলাম গতদিন যে বাংলাদেশ
168 মনে হয় ছিল 190টা কান্ট্রির মধ্যে, যেখানে এখানে আছে যে শ্রীলঙ্কা হচ্ছে 99th, ইন্ডিয়া 63 নাম্বার, ভিয়েতনাম 70 নাম্বার, ইন্দোনেশিয়া 73 নাম্বার, পাকিস্তান ইভেন আমার মনে হয় এটা কবে জানি না, এটা পাকিস্তান মনে হয় না এখন আর এত ভালো অবস্থায় আছে। এখানে দেখাচ্ছে 108 নাম্বার। আই এম শিওর পাকিস্তান এখন 108 নাম্বার নাই। মায়ানমার ইভেন 165 নাম্বার, যেখানে আমরা 168 নাম্বার। সো এইখানে যতগুলা কান্ট্রি দেখিয়েছে আমরা সবচেয়ে পিছনে। আমি জানি না পাকিস্তানেরটা, আমার ধারণা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো অ্যাকর্ডিং টু ডুইং বিজনেস 2020, এটা 2020 এখন 2023টা দেখলে দেখা যাবে পাকিস্তান কত আছে। তো ওইটা একটু বর্ণনা করা আছে যে রিপোর্টে বাংলাদেশ ইমপ্রুভড ইন 3 ইন্ডিকেটরস। এই ডুইং বিজনেসের মধ্যে আবার অনেক ইন্ডিকেটর থাকে। 3টে ইন্ডিকেটরে ইমপ্রুভ করেছে: স্টার্টিং আ বিজনেস, গেটিং ইলেকট্রিসিটি অ্যান্ড গেটিং ক্রেডিট। এই 3টার দিকে ইমপ্রুভ করেছে, কিন্তু র্যাঙ্কিং এ তাদের কোনো কিছু হয়নি। তারপরে হাউএভার বাংলাদেশ অ্যাকিউটলি আন্ডারস্কোরস 4 ইন্ডিকেটরস। খুব মানে খারাপ অবস্থা তার 4টা ইন্ডিকেটরে। সেটা হচ্ছে রেজিস্টারিং প্রপার্টি, ট্রেডিং অ্যাক্রস বর্ডার্স, এনফোর্সিং কন্ট্রাক্ট অ্যান্ড রিজলভিং ইনসলভেন্সি, digitizing land administration, simplifying compliances, and enhancing the quality of judicial processes are imperative to provide fast and cost-effective services, which will lead the country to increase the ease of doing business and appeal to foreign investor. এরপরে সেকেন্ড পয়েন্ট হচ্ছে লং রানে আন্ডার ডেভেলপড ক্যাপিটাল মার্কেট। আমাদের ক্যাপিটাল মার্কেট আসলে অনেক আন্ডার ডেভেলপড। ইনভেস্টরদের জন্য একটা মানে খুব ডেভেলপ ভালো ক্যাপিটাল মার্কেট জরুরি। তারা the lack of fully developed bond market serves as a major concern for the investors to put their money on a bet. Strengthening the capital market in the long-term process that takes years. Developing a vibrant bond market can be the first step toward establishing a strong stock market. সুতরাং একটা ভালো স্টক মার্কেট, স্ট্রং এবং অ্যাডভান্স স্টক মার্কেট তৈরি করা আমাদের জন্য জরুরি। রিশেপিং পলিসিস, রিভাইটালাইজিং বাংলাদেশ। এটার ভিতরে তেমন কোনো ক্রিটিক্যাল কথা নেই, মানে পলিসি টলিসি এগুলোকে ইমপ্রুভ করতে হবে। প্রোভাইডিং ইনসেন্টিভস ফর থ্রাইভিং সেক্টরস। যেসব সেক্টর গুলো থ্রাইভিং সেক্টরস আছে সেগুলোতে প্রোভাইডিং ইনসেন্টিভস, সেগুলোতে ইনসেন্টিভ দিতে হবে, যেমন ফার্মাসিউটিক্যালস, তারপরে অ্যাগ্রো প্রসেসিং, আইসিটি, হাই লাইট ইঞ্জিনিয়ারিং, ডিজিটাল ফিনান্সিং সার্ভিসেস, ট্যুরিজম। এগুলো হচ্ছে আমাদের দেশের খুবই পটেনশিয়াল এবং সেক্টর। এই সেক্টরগুলোতে আমাদেরকে ইনসেন্টিভ দিতে হবে। এবং এই USA has shown interest in investing in the biotechnology sector. According to the Bangladesh Economic Zones Authority, BEZA, 20% cash incentive will be provided in the agro-processing food sector in the economic zones for foreign investors and joint ventures. Similar incentives can be provided in other emerging and thriving sectors of the country to help them flourish. তো থ্রাইভিং সেক্টরগুলোতে আমাদেরকে আলাদা করে ফোকাস করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এটা পড়ার কিছু নাই। ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে মনে রাখতে হবে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ছাড়াও আরো অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচার আছে, ও লেখার সময় সেগুলা লিখবে। ইমপ্রুভড ক্যাপাসিটি ইন পাওয়ার সেক্টর। পাওয়ার সেক্টরের ক্যাপাসিটিকে অবশ্যই আরো অনেক বাড়াতে হবে, আমাদের পাওয়ার সেক্টরের ক্যাপাসিটি সাফিসিয়েন্ট না। বায়োল্যাটারাল এগ্রিমেন্টস। Bangladesh has preferential trade policies with several countries, which facilitates FDI. China and India have recently committed to make investments worth around USD এত বিলিয়ন। এই ফিগারগুলা ইউজ না করাই ভালো, কারণ এগুলা চেঞ্জ হয়ে গেছে হয়তো।
respectively as part of implementing China's One Belt One Road initiative. এই One Belt One Road নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, সুতরাং এটা ভালো না খারাপ সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, এগুলা না বলাই ভালো। Through infrastructure and economic collaboration, Bangladesh will be connected to other parts of Asia and gateway of trading. Bangladesh is also a signatory of MIGA, Multilateral Investment Guarantee Agency, which ensures investors against losses incurred due to non-commercial risk and political unrest, further encouraging FDI. In addition, Japan's collaboration will continue to Bangladesh under the Big B initiative. এরপরে হচ্ছে policy implementation. Since its establishment, the Bangladesh Investment Development Authority, BIDA, has initiated powerful reform to attract foreign investors through easing business. It has achieved remarkable progress in the one-step service, which will simplify lengthy processes and ensure transparency. Bangladesh Bank should ensure the ease of profit repatriation for the investors, simplification of tax, custom clearance, and foreign exchange reforms are the critical issues that need attention. However, the real emphasis should be placed on the effective implementation of policies for alluring more FDI in the country to maintain strong economic performance in the long run. তো এই হলো চ্যালেঞ্জেস। এখন যদি তোমাদেরকে ছোট করে আসে চ্যালেঞ্জ, তাহলে বুলেট পয়েন্ট বা 1 2 3 করে 9-10টা চ্যালেঞ্জ লিখে দিবে, একটা প্রতিটা বুলেট পয়েন্টে একটা একটা সেন্টেন্স করে। আর যদি ব্রড কোশ্চেন হিসাবে আসে, তাহলে এই যে যা যা চ্যালেঞ্জ পড়ানো হলো এগুলোর মোটামুটি তো সবই কমন, সবগুলোর মধ্যে চ্যালেঞ্জগুলো সব কমন চ্যালেঞ্জ। লাস্ট দুইটাতে ইলাবোরেটলি লেখা আছে, সেখান থেকে মোটামুটি একটা ব্রড কোশ্চেনের মতো করে লিখবে। এই আমি বারবার বলছি, ফাইনাল পরীক্ষায় কিন্তু স্ট্রেট কোশ্চেন সবগুলো এক্সপেক্ট করো না, যে সব কোশ্চেন স্ট্রেট আসবে এক্সপেক্ট করো না। কোশ্চেন একটু ইনোভেটিভ, একটু ক্রিয়েটিভ টাইপের আসবে, বাট নট আউট অফ সিলেবাস। যা পড়েছো তার মধ্যে থেকেই আসবে, কিন্তু একটু ইনোভেটিভলি, একটু ক্রিয়েটিভলি চিন্তা করে লেখার মতো কোশ্চেন আসবে। সেটার জন্য আউট অফ সিলেবাস না, বাট সিলেবাসের বাইরে থেকে তোমাদের কিছু ইনফরমেশন লাগবে, যেটা তোমাদেরকে একটু জানতে হবে। সেটা হচ্ছে সব টপিকেরই একদম লেটেস্ট স্ট্যাটাস কি, মানে লেটেস্ট অবস্থাটা কি, সেটা একটু জানতে হবে প্রত্যেকটা টপিকেরই। টপিক বলতে তো বেশি কিছু না, টপিক বলতে হচ্ছে হিস্ট্রির তো আর লেটেস্ট অবস্থা জানতে হবে না। ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন যেটা, সেটার লেটেস্ট অবস্থা অলরেডি আমি সবগুলোরই পড়িয়ে দিয়েছি। আমরা ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশনের যেই ভ্যারিয়েবল পড়েছি সবগুলোরই একদম লেটেস্ট কি সিচুয়েশন সেটা আমরা পড়ে ফেলেছি, সুতরাং ওটা তোমাদের পড়তে হবে না, আমি পড়িয়ে দিয়েছি। তোমাদের শুধু পড়তে হবে ইন্ডাস্ট্রিতে যখন যেটা পড়ছো তখন সেটার একটু লেটেস্ট সিনারিও কি, এগ্রিকালচারের লেটেস্ট সিনারিও কি, তারপরে এখন এফডিআই পড়ছি, এফডিআই এর লেটেস্ট সিনারিও কি, এরপরে ফরেন এইড পড়বো, ফরেন এইড এর লেটেস্ট সিনারিও কি, ফরেন এইড পড়বো হচ্ছে নেক্সট সোমবারে হোপফুলি ইনশাল্লাহ। আর আমি একটা টপিক কভার করব, সেই টপিকটা কি সেটা আমি 2-3টা টপিক সিলেক্ট করে রেখেছি, 2-3টা থেকে যে কোনো একটা টপিক আমি পড়াবো, সেটা আমি এর মধ্যেই ডিসিশন নিব। আমি রেফারেন্স গুলো জোগাড় করেছি, কিছু রেফারেন্স গুলো মানে জোগাড় করে রেখেছি, রেফারেন্স গুলো পড়ে দেখবো, যেগুলোর রেফারেন্স গুলো আমার ভালো লাগে সেই টপিকটা চুজ করব। ফরেন এইডটা আমার সোমবারে শেষ হয়ে যাবে, তারপরে ওই আর নেক্সট টপিকটা পড়াতে আর যেই 1-2টা ক্লাস লাগে, এক দুইটা ক্লাস, সেই 1-2টা ক্লাস নিয়ে। আজকে কত নাম্বার ক্লাস? 15 নাকি 16? বলেছে 20টা ক্লাস মিনিমাম নিতে, কিন্তু আমার তো 20টা ক্লাস নিতে গেলে
অনেক সিলেবাস অনেক বড় হয়ে যাবে, কারণ আমার তো এক একটা ক্লাসে আমি অনেক কিছু কভার হয়ে যায়, যেহেতু আমার গ্রাফ আঁকতে হয় না, বোর্ডে অঙ্ক করতে হয় না। আমার যদি এগুলো করতে হতো তাহলে আমি অনেক অল্প পড়াতে পারতাম। আমি যেহেতু অন্যভাবে পড়াই, আমি একটা ক্লাসে অনেক কভার করতে পারি। এই জন্য আমার তো 15-16টা ক্লাসেই তো আমার মনে হয়, বা 23-24টা ক্লাসের পড়া হয়ে যায়। আমি 20টা ক্লাসে কি পড়াবো? এরপরে বলবে আমি ক্লাস কম নিয়েছি। নিতে তো পারি 20টা ক্লাস, কিন্তু 20টা ক্লাস নিলে তো আমি তো টপিক আমার তো রেডি আছে, বললাম তো যে ফরেন এড এর পরে আরো 3টা টপিক রেডি আছে। 3টা টপিক পড়ালে তো 20টা ক্লাস কেন, আরো বেশি ক্লাসই নিতে পারি। কিন্তু 20 আরো 3টা টপিক অ্যাড করলে তোমরা ফাইনাল পরীক্ষা দিতে পারবে? এটা সম্ভব? তোমাদের কথা চিন্তা করি তো আমি নিচ্ছি না, কারণ অলরেডি সিলেবাস অনেক বড় হয়ে গেছে। 4 মাসের একটা কোর্সের জন্য, 4 মাসের সেমিস্টারের জন্য হতো 6 মাসের সেমিস্টার তো পড়াতাম। জানি না তোমাদের কি অন্য কোর্সের সিলেবাস কি অনেক বড়? আমারটা ছোট অনেক। ম্যাম আমার মনে হয় বিডি কোন মানে আপনারটাই সবচেয়ে বড়। এটা তো আর বলবো, এটা সব টিচারকেই বলো নিশ্চয়ই তোমরা। না, ম্যাম এটার পরে তো সিলেবাস ম্যাম কোনো বড়। এটা 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 সারা জীবন যখন যেই কোর্স পড়িয়ে এসেছি সেই কোর্সেই শুনেছি। পাবলিক ফিনান্স যখন পড়ে তখন পাবলিক ফিনান্সও এই কথা বলে, ম্যাডাম আপনার পাবলিক ফিনান্স কোর্সের সিলেবাসটা সবচেয়ে বড়। আচ্ছা, এখন আমাদের লাস্ট টপিক বাকি আছে হচ্ছে 10। 10 হচ্ছে রিকমেন্ডেশন। রিকমেন্ডেশনে আছে হচ্ছে, রিকমেন্ডেশন কোথায় কোথায় আছে দেখি। রিকমেন্ডেশন রিকমেন্ডেশন 1-এ নাই, 2-তে আছে, পেজ 6। 2 এর পেজ 6। আচ্ছা, তারপরে 3 এর রিকমেন্ডেশন পেজ 43। 3 এর পেজ 43। 3 এর পেজ 43। 4 এর রিকমেন্ডেশন পেজ 59। পেজ 59। পেজ 59। 5 এর রিকমেন্ডেশন কোথায় গেল? 5 এর 5 এর রিকমেন্ডেশন নাই। 6 এর রিকমেন্ডেশন নাই। ওকে, 5, 6 এর রিকমেন্ডেশন নাই, 1 এও নাই। তাহলে 2, 3, 4 তিনটা রেফারেন্সের রিকমেন্ডেশন আছে। 2, 3, 4। আচ্ছা, তাহলে দেখি আমরা 2, 3, 4। ফার্স্টে দেখি আমরা 2। 2 না 3। ফার্স্টে দেখি 3 কারণ 3টা সবচেয়ে ছোট। 3 এর পেজ হচ্ছে 43। Recommendation to increase FDI inflow in Bangladesh. Increasing power generation and other utilities like gas, water supplies to manufacturing entity. Preparing complete project profile and approaching relevant multinational companies. Establishing an investment promotion agency and other than board of investment. Increasing government's investment to achieve trust of foreign investors. 5 নাম্বার হচ্ছে ফাংশনাল ওয়ান স্টপ ইনভেস্টমেন্ট সার্ভিস সেন্টার টু রিডিউস ইনভেস্টমেন্ট রেলিভেন্ট হ্যারাসমেন্ট। ফাংশনাল ওয়ান স্টপ মানে হচ্ছে ওয়ান স্টপ ইনভেস্টমেন্ট সার্ভিস আছে, ওটাকে ফাংশনাল করতে এটা বলছে নাকি এস্টাবলিশ করতে বলছে? 5 নাম্বার পয়েন্টটা লিখে রাখো ইয়েতে। এটা কোনটা রেফারেন্স? এই রেফারেন্সে
রেফারেন্স 3, রেফারেন্স 3 এর 5 নাম্বার পয়েন্টটা কেটে দাও। হ্যাঁ, এটা কেটে দাও 5 নাম্বার পয়েন্টটা, পরে বলবো কেন কাটছি। Increase or attract investment in an infrastructure development, emphasizing on the job training to facilitate technology transfer and employment generation, attracting FDI into backward or forward linkage industries, including testing laboratories, common facility centers, industrial park development, and international value chain linkage industries. 9 number হচ্ছে attracting cluster based investment to upgrade existing 177 SME cluster in Bangladesh. 10 number হচ্ছে emphasizing on labor intensive import substitute and export oriented industries. আচ্ছা, তোমাদেরকে এই যে ধরো এখান থেকে একটা ছোট এটাকে ট্রিক বলবো না, এটাকে বলবো যে একটা স্কিলই বলবো, বা পড়ার একটা এই জাতীয় কোর্স পড়ার একটা নিয়মই বলবো। যেহেতু এটা 2015 সালের পেপার এবং আমরা এখন 2023 সালে আছি, এই যে 9 নাম্বার পয়েন্টটা এখানে আছে, অ্যাট্রাক্টিং ক্লাস্টার বেসড ইনভেস্টমেন্ট টু আপগ্রেড এক্সিস্টিং 177 SME ক্লাস্টার্স ইন বাংলাদেশ। এরকম কোনো সেন্টেন্স বিভিন্ন জায়গায় আসতে পারে। পুরা কোর্সে পুরানো রেফারেন্স 2014, 15, 16, 17, 18 সালের রেফারেন্সে অনেক জায়গায় এরকম সেন্টেন্স আসতে পারে। আসলে সেন্টেন্সটাকে এইভাবে বদলে দিও যে অ্যাট্রাক্টিং ক্লাস্টার বেসড ইনভেস্টমেন্ট টু আপগ্রেড এক্সিস্টিং, এখানে যে আছে 177 SME ক্লাস্টার্স, ওই 177টাকে জাস্ট অমিট করে দিও, বলো যে অ্যাট্রাক্টিং ক্লাস্টার বেসড ইনভেস্টমেন্ট টু আপগ্রেড এক্সিস্টিং SME ক্লাস্টার্স ইন বাংলাদেশ। নাম্বারটাকে মুছে দিও, কারণ 1 নাম্বার হচ্ছে যে এখন 2023-তে এটা ডেফিনেটলি 177 নাই, সুতরাং এটা বদলে গেছে। এত নাম্বারকে আপডেট করা তোমাদের পক্ষে সম্ভব না, তোমরা শুধু মেইন যেগুলো সেগুলোকে আপডেট করবে। এই ভিতরে ভিতরে সব ছোটখাটো নাম্বার তো আর এত আপডেট করতে পারবে না, সুতরাং নাম্বারটাকে বাদ দিয়ে দিবে। নাম্বার বাদ দিলে কিছুই যায় আসে না। এখানে বলেছে এই 177 SME ক্লাস্টারের আপগ্রেড করা, তো 177 বলার দরকার কি? SME ক্লাস্টার যেগুলো আছে এগুলোকে আপগ্রেড করতে হবে, এটা বললেই তো হলো। কয়টা SME ক্লাস্টার এটা বলার তো দরকার নেই। প্রথম কথা, তোমার এখানে একটা ভুল হওয়ার সম্ভাবনা আছে, ভুলটাকে তুমি অ্যাভয়েড করলে। দ্বিতীয় কথা হচ্ছে তোমার এই নাম্বারটা মনে রাখতে হলো না, এটাও তোমার জন্য একটা সুবিধা। সো এই সমস্ত যে সব জিনিস আছে এগুলাকে এইভাবে মডিফাই করে নিবে পড়ার সময় এই সমস্ত পুরানো নাম্বার গুলাকে অ্যাভয়েড করে যাবে। এমফেসাইজেস অন 10 নম্বর হচ্ছে এমফেসাইজিং অন লেবার ইন্টেন্সিভ ইম্পোর্ট সাবস্টিটিউট অ্যান্ড এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ, কারণ আমাদের জন্য এই জাতীয় ইন্ডাস্ট্রিগুলো আমাদের ইকোনমির জন্য দরকার। এই হচ্ছে 10টা রিকমেন্ডেশন। এক সেকেন্ড। আচ্ছা, তো এই গেল হচ্ছে গিয়ে তোমাদের রেফারেন্স 3-তে যে 10টা সেন্টেন্স আছে রিকমেন্ডেশনের, সেই 10টা। এরপরে আমরা চলে আসি হচ্ছে গিয়ে রেফারেন্স 4-এ কি কি রিকমেন্ডেশন আছে, সাজেশনস এন্ড রিকমেন্ডেশনস। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা রিকমেন্ডেশন আছে। প্রত্যেকটা রিকমেন্ডেশনের হেডিং এর নিচে একটা করে সেন্টেন্স আছে, একটা কি দুইটা করে সেন্টেন্স আছে। 10C পেজ 59, রেফারেন্স 4, এনশিওর গুড গভর্নেন্স, এটার নিচে যে সেন্টেন্সটা আছে এটা আমি পড়ার কোনো দরকার মনে করছি না। কোঅর্ডিনেটেড গভর্নমেন্ট এজেন্সিজ, এটা প্রবলেমের মধ্যে বলেছি যে কোঅর্ডিনেশন নাই এজেন্সির, ওইটাই বলেছে।
যেমন একটা পড়লেই বুঝতে পারবে যে আমি যে কেন পড়ছি না। To make the business environment and activity smooth and efficient, coordinated government agencies, এজেন্সির মধ্যে ব্র্যাকেটে আছে হচ্ছে মিনিস্ট্রিজ, ডিপার্টমেন্ট, রেগুলেটরি বডিজ এটসেট্রা আর আ মাস্ট। কি পড়বো বলো? ডাইনামিক অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট এজেন্সিজ, মানে এই এজেন্সিগুলোকে ডাইনামিক হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি, কার এই কাকে অ্যাকাউন্টেবল এবং ট্রান্সপারেন্ট হতে হবে হচ্ছে গভর্নমেন্ট এবং রেগুলেটরি বডি যেগুলা ইনভেস্টমেন্টের সাথে জড়িত তাদেরকে। ডেভেলপিং ডিপ্লোম্যাটিক রিলেশন, ডিভোটিং এফোর্টস টু শিফট এফডিআই ট্র্যাক। এখানে কি বলেছি? ইন রিসেন্ট ইয়ার্স ফরেন ইনভেস্টমেন্টস আর গোয়িং টু আরএমজি, telecommunication, power and energy, or other profitable areas. Bangladesh should provide appropriate attention to attract more FDI in the industrial and infrastructure areas like construction of roads and highways, especially in building large bridges, flyovers, underground ways, etc., assuring encourage enough inducing competitive advantage to investment in these sectors. মানে হচ্ছে ট্র্যাক মানে একটু ডাইভার্সিফাই করা এফডিআই কে বিভিন্ন অন্যান্য সেক্টরে বিভিন্ন সেক্টরে ডাইভার্সিফাই করা, সব একদিকে যেন চলে না যায়। পলিটিক্যাল রিফরমেশন, বাংলাদেশ পলিটিক্স ভলাটাইল ইন নেচার পুশেস দ্য এফডিআই টু ডাউনস্ট্রিম। পলিটিক্স এর কথা আছে এখানে, পড়লেই বুঝতে পারবে। এনশিওরিং পাওয়ার এন্ড এনার্জি, পাওয়ার মানে আনইন্টারাপ্টেড পাওয়ার যেন থাকে, এইসব। এই হচ্ছে তোমার চ্যাপ্টার 4 এর রিকমেন্ডেশন। এরপর আমরা আসি রেফারেন্স 2 এ কি রিকমেন্ডেশন আছে। কোয়ালিটি অফ ব্যুরোক্রেসি এন্ড গভর্নেন্স, ব্যুরোক্রেসি এবং গভর্নেন্স এর কোয়ালিটি ভালো হওয়া লাগবে। এখানেও এক একটা হেডিং এর নিচে প্যারাগ্রাফ করে করে আছে, মানে ব্রড কোশ্চেন বা বড় করে চাইলে এই জায়গা থেকে বা এর আগেরটা থেকে আর এটা মিলিয়ে পড়তে হবে। ইমপ্রুভমেন্ট অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা নিচেও লেখা আছে। ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড হিউম্যান রিসোর্স, এখানে ইনফ্রাস্ট্রাকচারের সাথে হিউম্যান রিসোর্সকেও অ্যাড করেছে, শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করলে হবে না, হিউম্যান রিসোর্সকেও ডেভেলপ করতে হবে। ইমপ্রুভমেন্ট অফ পোর্ট সার্ভিসেস, পোর্ট সার্ভিস কেউ কেউ যদিও ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে নিয়ে আসে, ওরা আলাদা করে বলেছে। প্রাইভেটাইজেশন অ্যান্ড ফার্দার রিফর্মস, মডার্নাইজেশন অফ বিজনেস ল, সেটিং আপ ইন্ডাস্ট্রিয়াল পার্কস। এই রিকমেন্ডেশন গুলো কিন্তু সবই প্রবলেম গুলোর সাথে জড়িত, মানে এগুলো সব প্রবলেমের মধ্যে পড়েছি আমরা, যে প্রবলেম গুলো আছে, সুতরাং এই প্রবলেম গুলো সলভ করার জন্য এই সাজেশন দিচ্ছি আমরা। সেটিং আপ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, তুমি ওই যত বেশি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করবে, ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে ইন্ডাস্ট্রি তৈরি করলে ওখানে কিছু বিশেষ ফেসিলিটি পাওয়া যায়, তো তখন ইনভেস্টররা এনকারেজড হয়, যেমন ইপিজেড গুলো আছে যেগুলো, ওগুলো এক ধরনের ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সেটিং আপ নিউ ইপিজেডস, ইমপ্রুভিং দ্য কান্ট্রিজ ইমেজ অ্যাব্রড, মানে আমাদের কান্ট্রির ইমেজকে বাইরে ভালো করতে হবে, which is next to impossible. Policies regarding macroeconomic stability, macroeconomic সেক্টরকে স্টেবল করার জন্য পলিসি নিতে হবে। এগুলো হচ্ছে এই রেফারেন্স 2 এর পলিসি সাজেশন যেগুলো, সেগুলো আমি হেডিং পড়লাম, এগুলো একটু প্যারাগ্রাফ করে করে লেখা আছে, খুবই সহজ ভাষায় লেখা, পড়লেই বুঝতে পারবে। তো এই হচ্ছে পলিসি, এগুলো হচ্ছে রেফারেন্স 2 এর পলিসি রিকমেন্ডেশন 10A পেজ 6। তাহলে তোমাদের গাইডটা যদি তোমরা দেখো, তাহলে আমাদের সবকিছু শেষ হয়ে গেল। এখন তোমরা যদি হার্ড কপি বের করো, তাহলে বের করলে আমি যে প্রত্যেকটা টপিকের পাশে 1, 2, 3, 4, 5, 6, 7, 8A, 8B, 8C, 9A, 9B, 9C, 8, 9, 10 ABC করে লিখেছি এই জন্য, যেগুলো হচ্ছে প্রবলেম, ইনসেনটিভ আর রিকমেন্ডেশন, এগুলা প্রত্যেকটা রেফারেন্সে আছে, এই জন্য ওগুলাকে ABC করে দিয়েছি যাতে তোমরা মিলিয়ে পড়তে পারো
যে 8 ABCD একসাথে, 9 ABCD একসাথে, 10 ABCD একসাথে, এগুলো প্রত্যেকটার পাশে যদি এই অ্যালফাবেট গুলো লিখে ফেলো তো খুব, আর এই সাথে এই গাইডটা রাখো, পড়তে খুব সুবিধা হবে, কোনো সমস্যা হবে না। যেহেতু আমি স্ক্রিন শেয়ার করিনি এই জন্য এটা করেছি। আবার ফরেনের থেকে যদি অনলাইন ক্লাস হয় তাহলে স্ক্রিন শেয়ার করা হবে। তো সোমবারে ফরেন এড শেষ করে দিব আমি। ফরেন এড নিয়ে আর দুই ক্লাস যাব না। আর তারপরে একটা ক্লাসে কি টপিক পড়াবো আমি ঠিক শিওর না। তারপরে আমি ভাবছি যে আসলে 20টা ক্লাসের কম নিলে প্রবলেম হয়, বিভিন্ন ধরনের ই করে এরা। ম্যাম আমরা একটু রিভিউ বা এরকম রিভিশন ক্লাস করলে হয় না? হ্যাঁ হতো যদি এটা অঙ্ক ক্লাস হতো, বাংলাদেশ ইকোনমির আবার রিভিউ করব কি সেটা তো বুঝতে পারছি না। কি রিভিউ করবে বলো বাংলাদেশ ইকোনমি? আমি এমনি বাংলাদেশ ইকোনমি প্রথমবারই পড়ানোর কিছু পাইনি, সেকেন্ড টাইম আবার কি রিভিউ করবে? প্রথমবারই তো পড়ানোর কিছু খুঁজে পেলাম না। কি করতে চাও বলো রিভিউ? আমার তো ক্লাস নিতে কোনো সমস্যা নাই, আমি তো নতুন টপিকই পড়াতে চাই, কিন্তু তোমরা নতুন টপিক পড়বে? না ম্যাম, অনেক বেশি বড় হয়ে যাচ্ছে সিলেবাসটা, পরে কভার করা খুব কষ্টকর হয়ে যাবে আমাদের জন্য। এখন আমি বলেছি তো, এখন তো আরোই, এখন তো আমার বলার পরে কি আর তোমরা আর নিজে তোমরাই করবে এটা, এই সুযোগ ছাড়বে? আমি নিজে বলে দিয়েছি বড় হয়ে যাচ্ছে সিলেবাস। না ম্যাম, আসলে হয়েছে কি ম্যাম, আসলে মানে এই কোর্সটা তো এমনিই বড় ম্যাম, তার উপর আমাদের ফাইনাল তো বেশি দেরি নেই। মানে আমরা তো ম্যাম তো কিন্তু ডেট আবার এখনো 1 মাসও বলেনি, পাবো না। ফাইনালের ডেট এখনো তো বলেনি। আমি একটা বলেছি 10, ওটা ঠিক, ওটা কনফার্ম না। ফাইনালের ডেট এখনো ঠিক হয়নি, পিছাতেও পারে, 10ও হতে পারে, শিওর না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আহ হুম, গত ক্লাসটা জানি কি বারে হলো, 13 তারিখে না? 13, আজকে 15, 12, 13, 14, 15, আজকে 15 নাম্বার ক্লাস হলো। 16 নাম্বার হবে, 17 নাম্বার হবে, 17টা ক্লাস হবে না? দাঁড়াও একটু দেখি, আমি একটু ক্যালেন্ডারটা দেখি। আমার আসলে অ্যাকচুয়ালি ক্লাস কয়টা বাকি, আর হাতে আছে কয়টা ক্লাস নভেম্বরে আর বাকি। আজকে হচ্ছে 15 তারিখ, 20 তারিখে একটা ক্লাস, 20 তারিখ মানডে। 20 তারিখ কিন্তু আমার একাডেমিক কমিটির মিটিং আছে, আমি নিজে কিন্তু ইউনিভার্সিটি যাব সেই দিন। দেখো আমি যাচ্ছি, তোমাদের কি অসুবিধা যেতে? আমি যাচ্ছি মানে সব টিচার যাচ্ছে, এবং আমাদের একাডেমিক কমিটির মিটিং কিন্তু জুমে বা অনলাইনে হবে না, ফিজিক্যালি হবে। এবং ওটা 20 তারিখে সোমবারে দিয়েছে, এমন না যে আচ্ছা মঙ্গলবার অবরোধ থাকে না মঙ্গলবারে দেই, তা কিন্তু না, ওটা কিন্তু 20 তারিখেই দিয়েছে, সোমবারেই দিয়েছে। আচ্ছা তারপরেও 20 তারিখে ধরলাম অন্য কোনো সময় ক্লাসটা নিলাম, মানে ওই উইকে 2টা ক্লাস নিলাম, 20 আর 23, 27 আর 29, 4টা ক্লাস নিতে পারবো। তাহলে আজকে যদি 17 নম্বর ক্লাস হয়, 18, 19, 20, না না, কি হলো, আজকে তো 12, 13, 14, 15 নম্বর ক্লাস হলো আজকে। 16, 17, 18, 19, 4টা ক্লাস নিলেও 19টা ক্লাস হচ্ছে। এই মাসে যদি আর 4টা ক্লাস নেই তাও 19টা ক্লাস হচ্ছে। আচ্ছা এই মাসের 4টা ক্লাস তো অন্তত নেই, যাই নেই না কেন, একটু আস্তে আস্তে পড়িয়ে হলেও নেই, অল্প অল্প করে পড়াই, তারপরেও নেই। আচ্ছা আজকে বি সেকশনের রোল কল শুরু করছি। আগে আবু সাইম পাপ্পু, প্রেজেন্ট ম্যাম। রায়ান তারফি, প্রেজেন্ট ম্যাম। তানজিলা আফরোজ,
Present, ma'am. রাতুল হাসান নিশান। তানজিলা আফরোজ, তুমি অ্যাবসেন্ট ছিলে অনেকদিন। ম্যাম আমি হচ্ছে সিক ছিলাম, এই জন্য কয়দিন ক্লাস আচ্ছা ঠিক করতে আছে, পারি অ্যাবসেন্ট নাই। ছিলে সেটাই কনফার্ম ম্যাম করি। আমি হচ্ছে মিড টার্মটা মিস করেছি। হ্যাঁ, সেটাও মনে হচ্ছিল আমার কাছে, তুমি মিড টার্ম দাওনি না? জি ম্যাম। তুমি মানে মেক শিওর যে তুমি ইনকোর্সটা অবশ্যই দিবে। হ্যাঁ, ইনকোর্স কোন অবস্থায় মিস করো জি না, ম্যাম। আমি কিছু করতে পারবো না তাহলে। ম্যাম আহ, মিডের জন্য কি কোনো কম্পেনসেট করা যায় আর কোনোভাবে? তুমি আগে ইনকোর্সটা ভালো করে দাও, তারপরে আমি বলছি। ইনকোর্স তোমার এখন একদম ফোকাস করো যে ইনকোর্সটা যেন তুমি ভালো করে দিতে পারো। জি ম্যাম। রাতুল হাসান নিশান, মোহাম্মদ আসাদুল্লাহ আলমুনি, Yes, ma'am. শামসুল আরেফিন সাহান। আর যারা মিড শামসুল আরেফিন নাই না? আচ্ছা, আর যারা মিড টার্ম দাওনি সবাই প্লিজ ইনকোর্স কেউ মিস করো না, এবং ইনকোর্সটা ভালোভাবে দিও। জারিন তাসনিম উর্বি, প্রেজেন্ট ম্যাম। মারিয়া আক্তার নাই নাকি Yes, আছে? ma'am. ও আচ্ছা আছো। ইমরান হাফিজ আল আমিন, Present, ma'am.